রাজা। কেন? কেন? কারণ আমি তোমাদের সবাইকে বড় হতে পারো বড়, তাই বলে তোমার যে শক্তি বেশি হবে এমন তো কোনো কথা নেই। আমার শক্তি বেশি না। বেশ, হোক তবে যুদ্ধ। বেশ। আমি তোমার মাথা ঘুরিয়ে দিব, নাক থেকে বলে দিব। রাজেন বলে সে হবে রাজা কারণ তার জোর বেশি। সে কথা আমি মানি না। আমি কি ওকে ভয় করি না? তোমরা তো আচ্ছা বেকুব, এ একটা খারাপ বলতো নয়। সে কথা ভুলে যাচ্ছ কেন? হ্যাঁ, রাজের হলোই না রাজা। পরে তোমার পালা আসবে, হ্যাঁ, তখন তুমি রাজা হবে। জয় মহারাজ রাজেন্দ্র জয়। জয় মহারাজ রাজেন্দ্র জয়। জয় মহারাজ রাজেন্দ্র জয়। জয় মহারাজ রাজেন্দ্র জয়। তা বেশ রাজা মশাই, তোমার মন্ত্রীকে জিতে হবে আমার মন্ত্রী। আর সেনাপতি মন্ত্রী, তুমি হবে আমার সেনাপতি। আর বিচারক কেন উপেন? আর যেসব ছেলেরা বাকি রইল, তোমরা হবে সৈনিক আর তোমরা হবে প্রজা। বেশ, তবে তাই হোক। সৈনিকগণ, তোমরা সব বেঁধে দাঁড়াও। সৈনিকগণ, প্রজাগণ, সবাই রাজাকে কুর্নিশ করো।
অধিপতি মহাদিরাজ রাজেন্দ্র রাজ সবাই পদার্পণ করিতেছেন।
আমি কখনোই মহারাজের অসম্মান করি নাই। সৈনিকগণ, কি মহারাজকে অসম্মান করেনি? বোধ করেছে। সে কথা ও মানতে চায় না তো ওর মাথা ভেঙে ফেলবো। কিন্তু কেমন করে আমি মহারাজকে অসম্মান করলাম? জানি না। আমাদের মহারাজ যখন তোমার ঘরের সামনে দিয়ে যাচ্ছিলেন তখন তুমি জানালায় দাঁড়িয়ে হাত তুলেছ। কি ভয়ঙ্কর! এমনই স্পর্ধা, কি জঘন্য! কি সাংঘাতিক অপমান! কিন্তু রাজার হবার পর মহারাজ রাজেন্দ্র একবারও তো আমার বাড়ির পথ মানান। তা হতে পারে, কিন্তু বাবু, তুমি কি বলতে পারো যে তুমি কখনো হাই তোলনি? প্রাণের মায়া থাকে তো এই কথা অস্বীকার করো না, বুঝলে? পড়লে পরে অনুতাপ করতে হবে, মনে রেখো। তোমরা যদি এমন করে বলতে থাকো তাহলে তো মানতে হয় যে হাই আমি কোনো এক সময় তুলেছি বই। শাবাশ! এই তো বীরের মতো কথা। ধন্য তোমার বুকের পাটা। যাকে বলে রাজা একেবারে যোগ্য শত্রু, বটে কি না? তোমার সাথে যুদ্ধ করে সে কি আনন্দ হবে? এসো সৈনিকগণ, এই মহান যুদ্ধের জন্য প্রস্তুত হই। জয় মহারাজ রাজেন্দ্রের জয়! জয় মহারাজ রাজেন্দ্রের জয়! তা
আদেশ করুন মাননীয় বিচারপতি। বন্দীদের একে আমার সামনে হাজির করুন। এক নম্বর আসামি, ওর নাম যদু। এর অপরাধ, ভোলা যখন এক বনে বরাবর ছিল, এই তখন তার খাবার খেয়েছে। বন্দী যদু, মাননীয় বিচারপতি, তুমি কি ভোলাকে জিজ্ঞেস না করে কি তার খাবার খেয়েছো? হ্যাঁ মাননীয় বিচারপতি। এই অপরাধের জন্য কি সাজা তুমি চাও? আমাকে না জিজ্ঞেস করে ভোলা আমার খাবার খেয়ে। ভোলা, যদুর এই দ্বন্দ্বে তোমার কি সম্মতি আছে? মাননীয় বিচারপতি, আমি রাজি। বেশ, তোমরা যেতে পারো। আদেশ করুন মাননীয় বিচারপতি। 2 নম্বর বন্দীকে নিয়ে এসো। দুই নম্বর বন্দী হাজির মাননীয় বিচারপতি, ওর নাম বলাই। বন্দী বলাই, তুমি কি করেছো? মধু যখন ঘুমিয়েছিল তার নাকি শুই শুয়ে দিয়েছি মাননীয় বিচারপতি। হলো কি তারপর? সে ঝোর ফুয়ে জেগে উঠছে, বেগম হাঁটতে শুরু করলো। আচ্ছা আচ্ছা, কি ভয়ানক! কি সাজা তোমার পরিচিত মনে করো? কাজ আমার হয়ে গেছে মাননীয় বিচারপতি। মধুর দাদা গোপাল আমাকে ভালো রকম উত্তম দিয়েছে। মধুর দাদা কিখানে আছে? আগে মাননীয় বিচারপতি। বন্দী বলাই যা বলেছে সেটা কি ঠিক? জি আগে মাননীয় বিচারপতি। প্রহরী, আদেশ করুন মাননীয় বিচারপতি। বন্দীকে ছেড়ে দাও। কি ব্যাপার, ভোলা? তুমি যদুর খাবার খেতে পারোনি? অনেক চেষ্টা করেছি কিন্তু পারলাম না। কেন? চতুর গায়ে যে জোর। প্রহরী, আদেশ করুন মাননীয় বিচারপতি। যদুকে ধরে আনো। যদু, তুমি ভোলাকে কি করেছো? ভোলা আমার খাবার খেতে চেষ্টা করেছি, কিন্তু আমি সাধ্যমতো বাধা দেওয়ার চেষ্টা করছি। তুমি জিতলে? হ্যাঁ মাননীয় বিচারপতি। তোমার লজ্জা নেই? না মাননীয় বিচারপতি। বলো কি? আমার মতন অবস্থায় পড়লে আপনি একই কাজ করতেন। আমিও জানি, কিন্তু তুমি প্রথম অন্যায় করেছো। তা ঠিক, কিন্তু যদি আমার কাজটা অন্যায় হয়ে থাকে তাহলে
ভোলা কি একই কাজ করার নির্দেশ কেন দিলেন মাননীয় বিচারপতি? এটা নেই নিখিল জটিল প্রশ্ন। তা নিয়ে আমি তোমার সঙ্গে তর্কে প্রবেশ করব না। তুমি যা অপরাধ করেছো তার শাস্তি তোমাকে পেতে হবে। উপযুক্ত দণ্ড প্রার্থনা করো। 3 দিন আমার খাবার দেওয়া বন্ধ থাক। আমি অন্যের কাছ থেকে খাবার কেড়ে খাবো। শাবাশ, তুমি ধন্য। সে নিজেই এমন কঠিন দণ্ড চেয়েছে। প্রহরী, আদেশ করুন মাননীয় বিচারপতি। বন্দীকে ছেড়ে দাও। আজকের মতো বিচার কাজ শেষ। আমার খুব দেরি।
অবশ্যই পারবো, কিন্তু মহারাজ ব্যাপারটা ঠিক পরিষ্কার স্মরণ হচ্ছে না। নাই বা হলো স্মরণ, সে অপরাধ যে ক্ষমার অযোগ্য, তা তো ঠিক। হ্যাঁ, তা তো বটে, নিশ্চয়। কিন্তু সেনাপতি, প্রজারা যখন জানতে চাইবে কেন এই যুদ্ধ, তখন একটা উত্তর তো তৈরি রাখা চায়, একটা কারণ তো তাদের বলতেই হবে। হ্যাঁ, ঠিক হয়েছে। রাজসভায় মহারাজ যখন হাঁচি দিয়েছিলেন, হেম তখন তরি দেয়নি। ভাবো একবার, তুরি দেয়নি, তুরি দেয়নি। আহা, কি স্পর্ধা! সৈনিকগণ, হেমের অপরাধ ভুলবার নয়। ভুলবো না, ভুলবো না, কখনোই ভুলবো না। মনে রেখো, মহারাজ যখন হাঁচি দিয়েছিলেন, হেম তখন তুরি দেয়নি। এমন অপমান, এই অপমানের প্রতিকারে আমি প্রাণ দেব। হেমের ক্ষমা নেই। কিছুতেই না, নতজানু হয়ে ক্ষমা ভিক্ষা করলেও না। ধন্য, ধন্য তোমাদের অনাগত, ধন্য তোমাদের রাজভক্তি। মন্ত্রী, আমাদের সেনারা যখন যুদ্ধ জয় করে ফিরবে, তাদের প্রত্যেককে পদক দিতে হবে। যথা আজ্ঞা মহারাজ। আর যারা যুদ্ধে প্রাণ দেবে, মহাসমারোহে তাদের সৎকার করা চায়। চাই বই কি মহারাজ? সেনাপতি, তুমি যে কোনো কথা বলছো না? বিনয়, আমার গলার স্বর বন্ধ হয়ে গেছে মহারাজ। চুপ করে বসে আছো কেন? তাহলে যুদ্ধ যাত্রায় আর বিলম্ব কিসে? না, আর বিলম্ব নয়। সৈনিকগণ, আমার পিছনে এগিয়ে চলো তোমরা। জয় মহারাজ রাজেন্দ্রের জয়, জয় মহারাজ রাজেন্দ্রের জয়। জয়
লেখেন এই ধর্মের পালন করতেই হবে। পালন করতে হবে। বড় সহজ, কিন্তু করব কি শুনি? মহারাজকে বিচারশালায় ডেকে পাঠাবেন। তিনি আমাদের বলবেন কেন এই যুদ্ধ। কেন এই যুদ্ধ? হায় ঈশ্বর, মহারাজের উপর সমন জারি কবে তোমরা বলে বসবে? আকাশের পাঁচকে রাখুন। আমার ওই নারকেল গাছের মাথায় কেন পড়লো তার জবাব দিক। যদি আপনি বিচারকের কর্তব্য পালন করতে অক্ষম হন, তাহলে আপনার কোনো বিচার আমরা মানব না। মানব না। তখন আমরা আপনাকে গাড়াতে বলবো। গাড়াতে পড়ব। মানছি তোমাদের কথা। মহারাজ ডেকে আর পাঠাবার আর দরকার নেই। ওই যে তিনি নিজেই আসছেন। আমরা ন্যায় বিচার চাই, আমরা ন্যায় বিচার চাই। এখানে ভিড় কিসের? কি চাই তোমাদের? এত হল্লা করছো কেন? আমরা ন্যায় বিচার চাই মহারাজ। সেজন্য বিচারশালা আছে, সেখানে বিচারের জন্য ভাবতে হবে না। আমরা বিচারপতির কাছে জানতে এসেছি। হেমের বিরুদ্ধে মহারাজের যে যুদ্ধ, একই নেই সঙ্গত। একই ন্যায় সঙ্গত। ন্যায় সঙ্গত। রাজা কখনো অন্যায় করেন না। কেননা রাজা যখন অন্যায় করেন তখন তিনি আর রাজা থাকেন না। রাজা থাকেন না। তোমরা সত্য কথা বলছো, এর তাৎপর্য গভীর। রাজা কখনো অন্যায় করেন না, এর তাৎপর্য ঢের বেশি গভীর আর গুরুতর মহারাজ। সেজন্যই তো মহারাজের কাছে সবিনয়ে জানতে ইচ্ছা করি হেমের অপরাধ কি। মহারাজ কেন তার প্রতি এমন রুষ্ট? সে তো আমি নিশ্চয় করে বলতে পারি নে। এই কথা তো সকলেই জানে। ছোটখাটো ব্যাপার রাজার মনে রাখতে পারেন না। যতদূর মনে পড়ে, একদিন রাজবাড়ির হাতি যখন বেড়াতে বেরোয়, ঠিক তখন হেম থুতু মেরেছিল। সকলেই দেখেছে। এই রাজ্যের আইনে হেমের এই কাজ কি দণ্ডনীয়? তবে বিচারশালায় হেমের যথাবিধি বিচার হোক। বিচার হোক। অর্থাৎ যুদ্ধের আনন্দ আর উল্লাস থেকে তোমরা আমাকে বঞ্চিত করতে চাও। হ্যাঁ, যেহেতু এই যুদ্ধ অন্যায়। অন্যায়। কিন্তু নিতান্তই প্রয়োজন। প্রয়োজন? কেন? কেননা চর্চার অভাবে আমার সেনাদল যুদ্ধবিদ্যা ভুলতে বসেছে। মহারাজ, এই দাবি যুদ্ধের আশঙ্কা নিশ্চয়। বেশ, আমরা তবে হেমের দিকে। হ্যাঁ, হেমের দিকে। মহারাজের সেনাদলের যুদ্ধে রাশ নিতে দেরি হবে না। চলো ভাই, হেমের দলে যোগ দিব, চলো।
মহারাজ, সব কথা শুনলে আপনি চিন্তিত হবেন, সন্দেহ নেই। কেন? কি সংবাদ বলো। মহারাজের প্রজারা দলে দলে বিদ্রোহী দিকে চলে যাচ্ছে। সে কারণে এই যুদ্ধ তার যৌক্তিকতা তারা মানে না। তাদের এই প্রমাণ হলো যুদ্ধের কারণ প্রচার করার কাজে তোমরা গাফিলতি করেছো। আগে না মহারাজ, আমরা যেসব যুক্তি দেখিয়েছি তা প্রয়োজনের অতিরিক্ত। কিন্তু আমাদের স্মৃতি বংশধর তরুণ পরস্পর বিরোধী হয়ে গেছে। কি দুর্ভাগ্য! অবিলম্বে দল ত্যাগ বন্ধ করা যায়। প্রজারাই যদি না থাকলো রাজা সেজে লাভ কি? মহারাজ, ওদিকে যে যুদ্ধ চলছে সেদিকে আমাকে আগে ছুটতে হবে। তা যাও, কিন্তু মনে রাখবে বিদ্রোহীদের কিছুতেই ক্ষমা নেই। আর রাজঘাতকদের জন্য চায় যথেষ্ট পরিমাণ রশির ব্যবস্থা। দল ত্যাগীদের সকলকে ফাঁসিতে ঝোলাতে হবে। পরাজিত? বলো কি হে, এই তো যুদ্ধের শুরু হলো। যাও যাও, তাদের বলো যে ফিরে দাঁড়াবে সে পুরস্কার পাবে, রাজকীয় সম্মানে তাকে ভূষিত করা হবে। রাজে, তুমি বন্দী। সাবধান, আত্মবিস্মৃত হয়ো না, আমি রাজা। রাজার অধিকার তুমি হারিয়েছ। প্রজার দরবারে তুমি এখন অপরাধী। তাদের রায় পালন করতে আমি এসেছি। এই দেহে যতক্ষণ প্রাণ আছে সে হবে না। পাপী রাজের নিপাচার। পাপী রাজের নিপাচার। পাপী রাজের নিপাচার। সেনাপতি, তোমার সামনে এসব দুরাচার তোমাদের মহারাজকে এমন করে অপমান করতে সাহস করে? আমাদের যার কোনোই ক্ষমতা নেই। বিচারপতি, এসব দুর্বৃত্তকে তুমি সাজা দিচ্ছ না কেন? কারণ নেই সে এদের পক্ষে, আর সেই সঙ্গে আছে গোটা সেনাবাহিনী। সেনাবাহিনী ওদের পক্ষে? সেনাপতি, আপনি একটিও কথা কইবেন না। রাজপুকুর ফেলে দিয়ে জনতায় মিশে যান, তা হবে সুবুদ্ধি। যুদ্ধ কি তবে শেষ? হ্যাঁ মহারাজ, যুদ্ধ শেষ হলো না। যুদ্ধ শেষ, বিচার ছাড়া তো আছে। সেখানে আমরা কথা বলতে পারি না ভাবছো? আমার হয়ে রাজসভা ভাত এমনই ভাষণ দিবে যে প্রমাণ পেতে দেরি হবে না যে আমার নীতি ঠিক। রাজহাটের উচ্চ কথায় প্রজাদের কান ভারী হতে বাকি নেই। আমি জানি রাজহাটে নিষ্ঠা অবিচল, নুনে গুঞ্জে গাইবে। সময় এলে তাকে যথোচিত পুরস্কৃত করব। রাজহাট বলেছে রাজার শুধু মুকুট কেড়ে নিলেই হবে না, এমন কি প্রাণদণ্ড দিলেও রাজার অপরাধের উপযুক্ত সাজা হয় না। রাজভাটের মর্মস্পর্শী কথায় জনচিত্ত আলোড়িত। সে কি কথা? তাহলে তো সত্যি আমার বিপদ আসন্ন। জানতে পারি কি আমার সভাকবি কি বলেন? সভাকবি বিজয় জনতার যশোগাথা রচনায় নিরত। বললে কি? তাহলে তো খুবই দুশ্চিন্তার কথা। পালাবার কি কোনো পথ খোলা আছে সেনাপতি? এখন আর পালাবার কোনোই পথ নেই। সত্যি? তবে এসো বন্ধু হে, তোমাকে অভিনন্দন, ধন্য তোমার কৃতিত্ব। তবে যাওয়ার আগে তুই একটা পরামর্শ দিয়ে যায়। কি পরামর্শ? রাজঘাটের পথটি তুমি তুলে দেও, আর
বিশেষ যত্নে রশি গাছে তুলে রেখেছিল, তাদের তাকে এক্ষুনি তাদের কাছে ঝুলিয়ে দাও। বিলম্বে বিপদ অনিবার্য। না, এখন থেকে এই রাজ্য হবে ন্যায়ের, সাম্যের, সংহতি, প্রতিশোধ বা বৈষম্যের নয়। আমাদের বাচ্চাদের পরিবেশনে আমরা একটা অসাধারণ আনন্দ দেখলাম, যেটা হয়তো আমাদের দেশের সমসাময়িক সময়ের একটা প্রতিচ্ছবি। এবং এই নাটকে আপনারা খেয়াল করে দেখবেন বাচ্চারা শুধু অভিনয় করেনি, এর বিভিন্ন কারিগরি সহযোগিতায় তারা নিজেরাই সবকিছু করেছে। স্টেজে বিভিন্ন জিনিস আনা নেওয়া সবকিছু তারা সাহায্য করেছে। বিচারক যিনি, প্রজা যদু মাইরিন, প্রজা ভোলা মাইশা, প্রজা গোপাল নবাব, প্রজা বলাই, প্রজা হরি বর্ণাদিত্য, প্রজা জীবন আন্টি, প্রথম প্রহরী ইউকি, প্রথম সৈনিক মুনি, দ্বিতীয় সৈনিক ইয়াসিন, তৃতীয় সৈনিক রিশাদ, চতুর্থ সৈনিক আনাস, প্রথম পাঠাওয়ালা নাহা, দ্বিতীয় পাঠাওয়ালা অনুর, প্রজা নাহা, প্রজা বুরহান, প্রজা নাহি, প্রজা বর্ণাদিত্য, প্রজা অলিভিয়া,
প্রজা অহনা, প্রজা আয়রা। সেই সাথে এই বাচ্চাদেরকে বিভিন্ন সময় বিভিন্ন পরিচালনা নির্দেশনাতে যারা সাহায্য করেছেন তারা ছিলেন নৃত্য পরিচালনায় শ্রুতি দাস, সঙ্গীত পরিচালনায় রত্না সেন মৈত্র এবং ফাহিয়া নাওদিন হুসেন, পোশাক পরিকল্পনায় চাঁদ সুলতানা বিবি, আবু শব্দ পরিকল্পনা আরিফ মাহমুদ, সঙ্গীত রেকর্ডিং অনিরুদ্ধ বাসা, মঞ্চসজ্জা ব্যাকগ্রাউন্ড শামীম চৌধুরী জয়, শব্দ নিয়ন্ত্রণ আরিফ, আলোক নিয়ন্ত্রণ বাসার, প্রপস লিপি এবং জয়, নৃত্য অনুশীলন সহযোগিতা পিঙ্কি, সঙ্গীত ট্র্যাক সন্দীপন, মঞ্চ ব্যবস্থাপনা সাবরিনা, মঞ্চ সহযোগিতা মেজবাহ, নার্গিস, নাজি, আবির, বিন্দু, নুরি, বিনা এবং অন্যরা, পোশাক সহযোগী নার্গিস, সাবরিনা, বিন্দু, নুরি, তানিয়া, মহড়া ব্যবস্থাপনা রেজাউল, বিন্দু, বাহু এবং অন্যরা, পোশাক পরিবর্তন রূপসজ্জা সাবিনা, বর্ণা, নাজি, আবির, নাওমি, রিনা, মেজবাহ, তানিয়া, শেখা, নাদিয়া, বিন্দু, কাজল, মাহমুদ, আফতাব, পলি, বৃন্দি, নুরি, নাজিম, মিতা, নার্গিস এবং অন্যরা, এবং সাথে সঙ্গে ছিলেন শিখরের অভিভাবকবৃন্দ। ওরা যখন বলছিল আমি দেখছিলাম ওরা বোধহয় একটা নাম মিস করেছে, প্রহরী রাফসান। জোরে হাততালি দিয়ে তাদেরকে সবাইকে অভিনন্দন জানাই।